অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ২৫-২৬। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। থুতু ছুঁড়ে দিয়ে মহিলা চুল ধরে টেনে তুলল অন্তুকে। অন্তুর শরীরের এক পাশ থেকে ওড়নাটা পড়ে গেল। চোখ দুটো বুজে জোর করে ডেকে উঠল অন্তু, আব্বু। টুপ করে এক ফোঁটা অশ্রু পড়ল মাটিতে। অন্তু খারাপ মেয়ে, তার শরীরে ওড়না তুলে দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করল না কেউ। মহিলা বলল, লাঙের সাথে বিছানায় যাইতে মন চাই, বিয়ে কইরা তার বাড়িতে যাইতে মন চায় না? এতক্ষণ তাও যা ভাবনায় আসিলাম, তুই তো তার চাইতেও বেশি শয়তান মাইয়া। আমার মায়া হইলে জিন্দা কবর দিয়া থইতাম। মাইয়ারে বয়স ১৪ হইতেই বিয়া দিয়া দিছি, তোর মতন বেশ্যা পুশিনায় কলেজে পড়াইয়া। কিন্তু তার তপ্ত চোখ দুটো তুলে তাকালো। আমি কিছু করিনি, অপবাদ দিচ্ছেন চাচি আপনি। ওড়নাটা তুলে বুকে জড়িয়ে নিল। হ, কিছু করস নাই, খালি লাঙ্গের সাথে বিছানায় শুইছিস। তাই তো কই, বিয়া করবার চাই না কেন, ভার্সিটিতে পড়বার চাই। সেই দিন মা খাওয়াইছে, আজ ঘরে স্বয়ং বেটা ছেলে ঢুকাইয়া দিয়া বাইরে গেছে গা। এতই যখন রং মনে, তাইলে আবার বিয়া করবার চাও না কেন তারে? অন্তুর সহ্য ক্ষমতা ছাড়ালো, চিৎকার করে উঠল ও। আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথা দুখণ্ড করতে আমার হাতে বাঁধবে না। জনতাদের একজন বিড়বিড় করে বকে উঠল, মাগির তেজ কমেনি এখনো, ঘরে বেটা ছেলে ঢুকানোর মায়ার মুখে... ডট ডট ডট। অন্তুর কানে এলো কথাটা, জবাব দিল, জি না, তেজ একটুও কমেনি। কি করবেন আপনি? আমার মুখে কি মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করেছিলেন বেত মারার? শুরু করুন। আপনাদের ভাষ্যমতে পাপ যখন করেছি, শাস্তি আমার পাওয়া উচিত। শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়া শুরু করুন। কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি। আপনাদের আন্দাজ করা পাপের শাস্তি কখনো বিয়ে হতে পারে না। বেতাঘাত করুন। মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন জয়কে, তোমার কি মতামত? জয় অন্তুর ওপর থেকে চোখ ফিরিয়ে বলল, হুঁ, আমার আমার মত? আমার আবার কি মত? আপনারা বললে বিয়ে করব, না করার কিছু নেই। শেষে আস্তে করে চিবিয়ে বলল, আফটার অল শালি সুন্দরী, আমার বদনাম তার গায়ে আমার নামের। অন্তুর চোখ দিয়ে অনুরোধ করে উঠে, প্লিজ এমন করবেন না। আমি সত্যি বলছি, অনেক দূরে চলে যাব, আর কোনোদিন অসম্মান করব না আপনার। আপনি না বলুন। জয় অনর চোখে চেয়ে থাকলো। তার কিছুই করার নেই, সে যা চেয়েছিল তাই হয়েছে। অন্তুর মুখে থুতু পড়েছে, এখন কি হচ্ছে বা হবে তা নিয়ে কোনো লাভ লোকসান নেই। কাজে আনতে গেল হামজার দুটো ছেলে। অন্তু বুঝলো, বিয়ে না করতে চাওয়ার কারণ হিসাবে তার চরিত্রে সাফাই গাইলে কেউ শুনবে না, তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে। সে মৌলভী সাহেবকে বলল, হুজুর, আমি পাপ করেছি। জিহ্বায় আটকাচ্ছিল কথাখানা। একটু থেমে মিনতি করল, আপনি তার শাস্তি দিন আমায়। বিয়ে পড়ানোটাকে শরীয়তের শাস্তি হবে বলুন? আমার কথা বুঝতে পারছেন আপনি? অন্তর শরীরটা থরথর করে কাঁপছে, বারবার ঝাঁকুনি খাচ্ছে। আমায় বেতাঘাত করে মেরে ফেলুন, আমার ফাঁসি দিয়ে দিন, অথবা আমায় ১ বোতল বিষ। হুজুর, আমি যা করেছি তার শাস্তি আমায় ৮০টা নয়, বরং তার দ্বিগুণ ১৬০টা মারুন। আপনি জয় আমিরের আঘাতগুলো আমাকে দিন। ওই লোকটার ভাগে যে বেতাঘাত আছে সেগুলো আমায় মারুন। জয় আমিরের কোনো দোষ নেই। মৌলভীর সামনে মিনতি করাটা ব্যাককলের মতো কাজ হচ্ছে। অন্তু হামজার সামনে গিয়ে দাঁড়ালো। প্রবল আত্মসম্মানে অন্তু অনুরোধ করে উঠল, মেয়র সাহেব, আপনি কি ভাইয়ের শরীরের আঘাতের কথা চিন্তা করছেন? নিতে হবে না, সে কিচ্ছু করেনি। সব পাপ দোষ আমার। আমি করেছি পাপ, আমার শাস্তি পাওয়া উচিত, দরকার। আমি যদি ওর আঘাতগুলো নেই, এখানে আমার শুলে চড়িয়ে ৫ খণ্ড করা হলেও তা মঞ্জুর। আমায় মেরে ফেলুন, বদনাম ধুয়ে যাবে। আব্বু আসার আগে মেরে ফেলুন। হামজা স্থির চোখে তাকিয়ে বলল, পাগলামি কর শারমিন, বদনাম যখন হয়ে গেছে, সত্য মিথ্যার ধার সমাজ ধারবে না। তোমার শরীরে ট্যাটু চেপে গেছে। কিসের ট্যাটু মেয়র সাহেব? বদনাম অথবা জয়। অন্তু মাথা নাড়ে। ট্যাটু মোছা যায় না? না, যায় না। আমি যদি ত্বক পুড়িয়ে ভস্ম করে দিই অথবা উপড়ে তুলে ফেলি শরীরের চামড়া, তাতে বাঁচতে পারবে? তোমার শরীরে ১০টা আঘাতও সইবে না। দৌড়রা ৮০টা বেত একসাথে বেঁধে ৮০টা আঘাত করে মারা হয়। তুমি ২-৪টার প্রাণ হারাবে, কলঙ্কের সাথে নিয়ে মরবে, এড়িয়ে যাওয়ার পথ নেই। মানে এখানে হামজা অন্তুকে বোঝাচ্ছে যে তুমি কি সইতে পারবে এক একটা দৌড়ার আঘাত? একটা দৌড়াতে মানে ৮০টা বেত একসাথে করে
তার গায়ে মারা হয়। মানে হামজা তাকে বোঝাচ্ছে যে, "তুমি এগুলো সইতে পারবা না। যদি মরেও যাও, তোমার শরীরে যদি ২-৪ টা মারাও হয়, তুমি ২-৪ টাতেই প্রাণ হারাবে। আর সাথে কলঙ্ক নিয়ে মরবে।" মানে তাকে বোঝাচ্ছে যে, "তুমি বিয়ে করে নাও।" বুঝছো? আর হামজা অন্তুকে আরেকটা কথা বলল। মনোযোগ দিয়ে শোনো, বুঝছো? অন্তুর দিকে ঝুঁকে নিচু আওয়াজে বলল, "বেঁচে থাকলে নিজের কাছে সান্ত্বনা থাকবে। তুমি পাপটা করোনি। আমি তোমাকে বুদ্ধিমতী বলে জানি। কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে। এত ভেঙে পড়ছো কেন? রিল্যাক্স। প্রস্তুত হও। পটোয়ারি বাড়ি তোমার অপেক্ষায়।" অন্তু আস্তে করে পিছিয়ে এলো কয়েক কদম। কিছু ভাবছে সে, কিছু জবাব মিলছে। হামজাকে তার বড্ড ভয় করছে। পলাশ এবং জয়ের চেয়েও বেশি ভয়। হামজা দেহে বাস করা ক্যান্সার কোষের মতো, নীরব ঘাতক। চারদিকে গুঞ্জন থামেনি। যেহেতু মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, তার মানে বিয়ে দিয়ে দেওয়াটাই ওর শাস্তি। চমৎকার যুক্তি সমাজের। বসে রইল অন্তু সিঁড়িতে। আজান পড়ছে। স্বভাববশতই ওড়না তুলে মাথায় দিল। আজ আর দৌড়ে গিয়ে অজু করে নামাজ পড়তে বসা হলো না তার। চরিত্রহীনদের নামাজ পড়ার দরকার নেই। আব্বুর টুপিটা খুঁজে দেওয়া হলো না। আব্বু এ সময় আসরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্তু গেট আটকে নামাজে বসে। অন্তু নির্বাক চোখে মাটির দিকে তাকিয়ে রইল। জয় একটা চেয়ারে বসে পড়ল। পরনে এখনো 3/4 প্যান্ট। হাঁটুর নিচে ঘন পশম। পা দুলাচ্ছে বসে। দেখতে ক্লান্ত লাগছে। সে এত কিছু ভাবেনি। এখনো ভাবছে না। চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে। কোথাও এমন দ্বিধাদ্বন্দ্ব ভরা পরিস্থিতি তৈরি হয়নি। কেউ প্রতিবাদ করেনি কখনো। সব গুলিয়ে যায় অন্তুর সামনে। সবকিছু বাজি পাল্টায়। এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও। অন্তুর ওপর রাগটা তরতর করে বাড়ছে। জেদ উঠছে। অন্তু মাটির কাছে অনুরোধ করে, "ফাঁক হয়ে যা। আমাকে এই মুহূর্তে জায়গা দে তোর গর্ভে। নাকি তুইও ভুল বুঝছিস আমায়? আমাকে কি তোরও বলাৎকার মেয়ে মনে হচ্ছে? মাটি, তুই কথা বলিস না। তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায়, তোর ধৈর্য কুলায় সবটা? তোর বুক ভার অনুভূতি হয় না?" মাটি জবাব দেয় না। অন্তু চেয়ে থাকে মাটির দিকে। নামাজ শেষে কাজীকে সাথে নিয়ে লোকজন ফিরল। হামজাও সবার সাথে নামাজ পড়ে ফিরল। সকলে যে যার স্থান নিয়ে আলোচনা শুরু হলো ছোট্ট একটা। পাড়ার প্রবীণরা হামজাকে জিজ্ঞেস করলো, "তো তুমি কি বলো? বিয়ে পড়ানো শুরু করা যাক?" হামজাকে বলার সুযোগ দিল না অন্তু। চিৎকার করে উঠল, "বললাম না বিয়ে হবে না! আমাকে এখানে কেটে শত টুকরো করলেও কোনো রকমের বিয়ে আয়োজন হবে না এখানে। আমি যা করেছি তার জন্য বিকল্প যে কোনো শাস্তি আমায় দিন। আমি তৈরি আছি। কিন্তু আমরা চাইতেছি না তোমার জিন্দা মাটিতে পুঁততে। তার চেয়ে..." তো আবার চিৎকার করে বলছে, বুঝছো? "কিন্তু আমি তো চাইছি আমাকে পোতা হোক, বেতাঘাতে সাজা দেওয়া হোক। আপনাদের ব্যথা লাগছে কেন? মার পড়বে আমার শরীরে। তাছাড়া আমার মতো চরিত্রহীনদের জন্য এত মানবিকতা দেখালে বরং আপনারা কিন্তু গুনাহগার হয়ে যাবেন আল্লাহর কাছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন।" লোকজন ফাঁপড়ে পড়ে গেল। অদ্ভুত চোখে ভুরু কুঁচকে তাকিয়ে দেখল। এখনো মেয়েটার কথাই যুক্তি, ভাষার বিন্যস্ততা, চোখের প্রতিবাদ এক বিন্দুও কমেনি। যুক্তিতর্কের ঊর্ধ্বে জয়ের অপরাজয়ের মস্তিষ্কে বিস্ময় খেলে গেল। চোখ সরালো না অন্তুর ওপর থেকে। অন্তুর মুখে ঘাম জমেছে। বুকটা ওঠানামা করছে। চোখ দুটো কাতর, অথচ অগ্নিপাতের গলিত লাভা যেন ঢলে পড়ছে। দেখছো আমার কথা আটকে গেছে। যাই হোক, এটুকু আর কাট করলাম না। তোমরা বুঝো কেমন করে পড়ি আমি। সন্ধ্যা হবার অল্প অল্প বাকি। আমজাদ সাহেব হেঁটে এগিয়ে আসছেন। রাবেয়া ওনার ডান বাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশই। অন্তিকের লম্বা মাথাটা দেখতে পাওয়া গেল উনাদের পিছনে। অন্তু যেন ফুরিয়ে গেল এক লাহাময়। সমস্ত জীবনাশক্তি ত্যাগ করে একদলা মাটির স্তূপে পরিণত হয়ে গেল মেয়েটা। এই কথাগুলো এই লোক কিভাবে আব্বুর কানে তুলবে? আব্বুর কেমন লাগবে শুনতে অন্তুর ব্যাপারে এমন সব কথা? আমজাদ সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে। অন্তুর অবস্থা দেখে সৌম্য মুখখানা অস্থির হলো। একে একে লোক আমজাদ সাহেবকে নিজেদের মন মতো করে রহস্যতক কাহিনী জানাতে শুরু করে। "মাইয়া তোমার আকাম করছে, মাগর সে লাঙ্গের সাথে বিয়াতে বসবার চায় না।" আবার কেউ বলে, "আমজেদ, মাইয়ারে ব্যবসা দিছো নাকি? ব্যবসা যারা করে হেরা আবার বিয়া করবার চায় না।" কথাগুলো সহ্য করতে পারে না অন্তিক। তেড়ে যায় মারতে খ্যাপা পাগলের মতো। লোকটাকে দুটো ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে আনলো। লোকের মেজাজ বিরূপ প্রভাব পড়ল এতে। পাপি ভাইয়ের এই আস্পর্ধা ভালোভাবে নেবে কেন? আমজাদ সাহেব থামালেন ছেলেকে।
অনেকক্ষণ যাবৎ শুনলেন দাঁড়িয়ে পাড়ার ও সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান মন্তব্যগুলো। কেউ জয়কে বলছে না, জয় পুরুষ, জয় হামজার ভাই, হুমায়ুন পটোয়ারির ভাগ্নে, এই অঞ্চলের অভিজাত্য পরিবার, আমির পরিবারের একমাত্র উত্তরসূরি, জয়কে বলতে নেই। মাগরিবের আজান শোনা যায় চারিদিকে। মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আর তুলে মাথা ঢাকে না অন্তু। দেহ ব্যবসায়ী মেয়েরা তা করে নাকি? তার পর্দা পলাশ নিজের শক্তিশালী হাতে খুলেছে। তার অন্তিক চাইলেই উঠে পারবে নাকি? আমজাদ সাহেব ধীরে হেঁটে এসে বসেন অন্তুর পাশে। বেশ খানিকক্ষণ কেউ কথা বলে না, শ্বাস ফেলে না কেউই। অন্তুর ভেতরে মৃত্যুর নেশা জাগে। আর মৃত্যুর আগে পাশে বসা আব্বুর চেহারাখানা একবার দেখতে চায় সে। বিয়ে দিতে চায় ওরা তোকে, অন্তু, করে নে বিয়ে। নির্মল কণ্ঠস্বর আমজাদ সাহেবের। অন্তু হেসে ওঠে। মেরে ফেলো আব্বু আমায়, তোমার হাতে মরণ আমি ধন্যবাদ অন্তে গ্রহণ করব। দাফন করে ফেলো, মিটিয়ে দাও আমার নাম। বিয়ে করে নে অন্তু, আমায় তুমি মেরে ফেলো আব্বু। অন্তু বিয়েটা আমায় মেরে ফেলো আব্বু। বিয়ে করে নে অন্তু। অন্তু চেঁচিয়ে উঠল, মেরে ফেলো তুমি আমায়, নিজে হাতে মারো। এমনিতেও তো বেঁচে নেই, তবুও আমায় মারতে এত দ্বিধা। অথচ যখন বেঁচে ছিলাম কেউ বাঁচানোর ছিল না এই আসমান জমিনে। তুমিই বা কেন সহমর্মিতা দেখাচ্ছ আব্বু? মরা মেয়েকে মুক্তি দাও, তার আত্মাটা আটকে আছে, খুব ছটফটাচ্ছে ছাড়া পেতে। এতক্ষণে অন্তু তার হৃদয়ের ক্ষরণ টের পেল। অন্তুদের কান্না বিশেষ মানুষরা ছাড়া আর কেউ দেখতে পায় না। সে কখনোই রাবেয়ার সামনে কাঁদে না। রাবেয়া গুনগুনানি তার কানে আসছে, একধারে বসে হু হু করে কাঁদছেন। আমজাদ সাহেব অন্তুর হাতটা নিজের হাতের ওপরে রেখে বললেন, কোন অপরাধে মারি তোকে বলতো অন্তু? আমার মতো দুর্বল হাত কাটা বাপের ঘরে জন্মানোর অপরাধে? তোকে মেরে নিজেকে জবাব কি দেব আমি? শিখিয়ে দে। যে পাপ তুই করতে পারিস না, সেই না করা পাপের শাস্তি দেবার উপায় বল। পাপ করেছি আব্বু, চুপ থাকতে না পারার পাপ। ভেতরের ঘেন্নাকে ভেতরে চেপে মিথ্যা তোষামোদ না করতে না পারার পাপ। তোমার শেখানো আদর্শ আজ খুব ভারী পড়ছে আব্বু আমার ওপর। এত পাপের পরও পাপ নেই বলছো? মানে এইখানে অন্তুর এই কথাটা আমি তোমাদেরকে বোঝাই বলি, তোমরা কেউ মাইন্ড করো না। আমি উপন্যাসের মধ্যে যে তোমাদের সাথে কথা বলছি এটাতে কেউ মাইন্ড করো না, বুঝছো? মানে অন্তু যে প্রথম দিন ওই যে র্যাগিং এর শিকার হয়ে যে ওই সিগারেটটা দুমড়ে মুচড়ে ফেলছিল, জয়ের মুখে মুখে তর্ক করেছিল বেশ কয়েকবার। এটার কারণেই তো জয়ের চোখের সামনে সে আসছিল। তো সেটাই মনে করে বলছে যে চুপ থাকতে না পারার পাপ, তোমার আদর্শ বুকে আছে ভারী পড়ছে, এগুলো তার আব্বুকে বলছে। মানে ওই অন্তু তো বরাবরই প্রতিবাদী মেয়ে। তো সেই প্রতিবাদের কারণেই তো আজকে অন্তুকে এই জায়গায় দাঁড়াতে হচ্ছে। তো অন্তু এটাই বলছে, বুঝছো? আবার উপন্যাসে আসি। পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম, করিসনি তুই, তাই বাঁচিয়ে রাখছি। আর তার বদলে এই নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে, গ্রহণ কর। কি আশ্চর্য আব্বু, মৃত্যুটা মৃত্যু হোক, এমন নরকবাস দিচ্ছ কেন? এটা নীতি অন্তু। অপরাধ না করা মানুষরা আজকাল কঠোর সাজা ভোগ করে। অবশ্য তাদেরও অপরাধ আছে। তাদের অপরাধ, তারা অপরাধ করেনি। তুই নিজে যখন জানবি তুই পবিত্র, এটা ভেবে বেঁচে থাকাটা কি বাহাদুরি না? আর যে অপরাধ করিসনি তা মেনে নিয়ে ভীরুর মতো মরে যাওয়া কি তোর জন্য ধিক্কারজনক না? অন্তু কথা বলে না। আব্বুর কথাগুলো খুব নিষ্ঠুর। বীরেরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না অন্তু। তুই পালাতে চাচ্ছিস? তুই মরে গিয়ে প্রমাণ করতে চাইছিস তোর ভেতরে জীবনের সম্মুখীন হবার শক্তি নেই? বিয়ে করে নে অন্তু। অন্তুর বাঁধ ভাঙে, কান্নারা ছিটকে আসে। আমায় তুমি আর এ কথা বলো না আব্বু, আমি সহ্য করতে পারছি না, আমার ব্যথা লাগছে। আমার লাগছে না অন্তু, কি করি বলতো? তুমি খুব নিষ্ঠুর আব্বু। তোকেও হতে হবে অন্তু, বানাতে তো তাই চেয়েছি ছোট থেকে, সেসব প্রয়োগ কর। তুমি এত কঠোর হইও না আব্বু আমার ওপর, আমায় জীবিত পুড়িয়ে ভস্ম করে দাও। আচ্ছা, তুমি যা বলছো তা তুমি সহ্য করতে পারবে? অন্তুর দিকে এতক্ষণে প্রথমবার তাকান আমজাদ সাহেব। না পারলেই বা কি? অন্তু মারি আটকে চোখ বুজে। আব্বুর চোখে তাকানোর ভয়াবহ কাজ সে করতে পারবে না। চোখ বুজে কেমন করে যেন ডেকে ওঠে, আব্বু। ডাকছিস কেন অন্তু? হাত বাঁধা বাপদের তোদের মতো অন্তরা ডাকবে না। দোষ তো তোমার, জানো না আমি তোমায় ছাড়া কত নিরুপায়, তবুও একা রেখে গেলে। দেখছো, আমি বলতাম তুমি ছাড়া এক মুহূর্ত টিকবো না আমি।
প্রমাণ হলো তো? তুমি স্বার্থপর কেন আব্বু? নিয়তির দোষ দিবি না। প্রকৃতি আর নিয়তি দেখ ঠিক জিতে গেল অপরাধ করে। তুই ওদের দোষ দিলি না, দোষ দিচ্ছিস আমার। কেমন করে যেন হাসলেন আমজাদ সাহেব। তুমি আমায় মেরে কেন ফেলছো না? মারছি না তো কি করছি? এই তো বেশ কয়েকবার মরতে বললাম, আবার বলছি বিয়ে করে নে অন্তু। অন্তু চেপে ধরে আব্বুর কম্পিত হাত, শক্ত করে মুঠো করে ধরে রাখে, ছাড়ে না। মাথাটা নুইয়ে হু হু করে কাঁদে বাপের কাছে। এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সবকিছু নীরব নালিশ জানায়। বাপ একবারও জিজ্ঞেস করে না তুই কি করেছিস অন্তু? সন্দেহ শব্দটা অচল এখানে। এখানে কথা জবানে নয়, চোখে হয়। এখানে কথা জবানে নয়, চোখে হয়। এই সম্পর্কটা অগাধ আশ্বাসের, ভিত্তিটা নিগাড় বিশ্বাসের। অন্তু, তোকে কাঁদতে দেখতে ভালো লাগে না আমার। ছোটবেলা থেকে কাঁদতে শেখায়নি তোকে। অন্তু চোখ মুছল। কাঁদছি না। ও কথা আর বলবে না। তুমি শুধু হাতটা ধরে থাকো আমার, ছাড়বে না কিন্তু। আমি বললাম, যতক্ষণ না তুই হ্যাঁ বলবি আমি বলবো। অন্তু অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। ভয় এবং ভরসাহীনতা পেয়ে বসে এক মুহূর্তে অন্তুকে। সে ভুলে যায় এটা তার আব্বু। আব্বুর হাত চেপে ধরে রাখাটা শীতল হয়ে তার। এই অসহায়ত্ব অন্তু সইতে পারে না। অমনি আরো শক্ত বন্ধনে চেপে ধরেন আমজাদ সাহেবের হাতটা। গাঢ় চোখে চেয়ে বলেন, লোকেরা কি বলছে ভুলে যাচ্ছিস? ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তুর চোখের পাতা ও থুতনি থরথর করে কেঁপে ওঠে। আমজাদ সাহেবের ভেতরে আগুন জ্বলছে। সে আগুন স্পর্শ করে অন্তুকে। সে সজল চোখে চেয়ে থাকে মেহেদি রঙা চাপদারি ভূষিত এক মহাপুরুষের দিকে। তার চোখে মহাপুরুষই বটে। সে জীবনের এমনই এক মহাপুরুষ চেয়েছিল। তবে চাওয়া ও পাওয়ার এক জটিলতা শত্রুতা আছে। অতএব এ দুটো একত্রে মেলে না কভু। বরাবর পিছতে যায় দুটো পরস্পর থেকে। আমজাদ সাহেব যত্ন করে ওড়নাটা তুলে অন্তুর মাথায় দিলেন। আলতো হেসে বললেন, হুমায়ূন আহমেদ কি বলেছিলেন জানিস? কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করতে হবে যে তুমি ভুল। এই অর্থ এই নয় যে তুমি পরাজিত। এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলা বিজয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে তুমি দৃঢ় প্রতিজ্ঞ। কাজী সাহেব কাবিননামা লিখলেন। জাভেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে। থামলেন কাজী সাহেব। জয়কে জিজ্ঞেস করলেন, দেনমোহর কত বাঁধব বাপ? কোটিখানেক বাঁধেন। আমি কি কোনোদিন ছেড়ে দেব নাকি? কাজী সাহেব বললেন, ছেড়ে দেওয়ার সময় দেনমোহর আদায়ের হুকুম নেই। নিয়ম হলো দেনমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে যেতে পারবে বাবা। তাহলে 1 টাকাও বাঁধার দরকার নাই। দ্রুত ঘাড় নাড়ে জয়। কবির আর রাহাত ফিক করে হেসে ফেলল। হামজা বলে, বাঁধেন 1,10,000 পরিশোধ করেই যাবে। উপস্থিত জনতা অবাক হয়ে চেয়ে থাকে। কত উদার পটোয়ারি পরিবার! এত উদার কেন এরা? একটা মেয়ের জীবনে আর কি চাই? সবই তো দিচ্ছে পটোয়ারি পরিবার। অথচ ঘরে তুলছে এই চরিত্রহীন এক মেয়েকে। কবুল বলার আগ মুহূর্তে অন্তু আব্বুর দিকে তাকায়। আমজাদ সাহেব মাটির দিকে তাকিয়ে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন রাবেয়া। চোখের পানি ছলছল করছে, কিন্তু পড়ছে না। পাশে অন্তিক। তার দৃষ্টিতে অসহায়ত্ব ছাড়া আর কিছুই নেই। অপলক অন্তুকে দেখছে। জয়কে কবুল বলতে বলা হলে সে বেহায়ার মতো ঘোষণা করে কবুল পড়ল। যেভাবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়, ছেলেরা একসাথে ধ্বনি দিয়ে উঠল, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ, আমি মনে হয় অনেক জোরে বলে ফেললাম। এবার আমার বাড়িতে দেখছি মানুষ চলে আসবে নে। আল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বুঝছো? মুখে মিষ্টি তুলে দিল হামজা। মানুষ খাওয়ার আগে বিসমিল্লা পড়ে। জয় মুখে মিষ্টি নেবার আগে বিসমিল্লা বলার বদলে স্লোগান দিল, জয় বাংলা। এরপর গালে মিষ্টি ঢুকালো। ছেলেরা তার সাথে সমস্বরে স্লোগান দিল, জয় বাংলা। বিয়ের আসর নয়, রাজনীতির মঞ্চ এটা। বিশাল এক সম্মেলন চলছে যেন। কাজী সাহেব কয়েকবার কবুল বলতে বললেও অন্তু শুনতে পায় না। আব্বুর দিক থেকে চোখ ফেরে না তার। আব্বু কিছু বলুক, কিছু করুক, একবার চোখ তুলে দেখুক অন্তুকে বলি হওয়ার আগে। তাকালেন না আমজাদ সাহেব। কবুল বলতে ঠোঁট নাড়াতে গিয়ে আবার থামে। আমজাদ সাহেব ধীর পায়ে ভেতরে পা বাড়ালেন।
তিনি বসে থাকলে ওই অন্তু জীবনেও কবুল পড়বে না। পাগলিটাকে কিভাবে বোঝাবেন? ওনার কিছু করার নেই। স্বয়ং নিজ হাতে বোধহয় খুন করে এলেন অন্তুকে। সেই লাশ দেখতে ভালো লাগছিল না। হাতটা মেলে ধরলেন ও চোখের সামনে। ওনার মনে হলো রক্ত লেগে আছে তাতে। অন্তুর কলিজা চুইয়ে পড়া রক্ত। আস্তে করে শুনতে পেলেন পেছনে অন্তুর প্রাণহীন স্বরে বলছে, কবুল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললে অন্তু বলেনি। এই যা, অন্তুর বদলে আমি যে কবুল বলে ফেললাম। আমারও কি জয়া আমিরের সাথে বিয়ে হয়ে গেল নাকি? আল্লাহ! যাই হোক, মজা করেছিলাম বুঝছো? আবার গল্পে আসি। হুড়মুড়িয়ে বসে পড়লেন আমজাদ সাহেব মেঝের ওপর দরজার কপাট আঁকড়ে ধরে। অন্তু আজ ফুরিয়ে গেছে। বাপের মান রাখতে নিজেকে একবার গড়িয়ে তোলার প্রয়াসে অন্তু আত্মহত্যা করেছে। অন্তু জয়া আমিরকে কবুল করেছে। রাত 10টা 38 মিনিট। হামজা জয়কে নিয়ে অন্তুদের বাড়ি থেকে বেরিয়েছে ঈশার আজানের পর। জয়ের আজ পলাশের হোটেলে যাবার কথা ছিল। পলাশ অপেক্ষা করছে। কিন্তু হামজার সাথে সে এলো আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। বহির্বিভাগ দিয়ে ঢুকে এগোতে জরুরি বিভাগ। কেসি গেটের ওপাশের বেঞ্চিতে বসে আছেন লোকজন। কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে। উকিঝুঁকি মারছে ওয়ার্ডের ভেতর। 2500 শয্যার এই বিশাল হাসপাতালে লতিফকে খুঁজে পাওয়া সহজ কাজ নয়। কিন্তু আজ বিকেলের কেবিনে শিফট করা হয়েছে লতিফকে। হামজার নির্দেশ। কেবিনের দরজাটা চাপানো ছিল। স্পেশাল কেবিন রুম। হামজা ঢুকতে লতিফের স্ত্রী আসমা উঠে দাঁড়ালো এক কোণে। হামজা বাধা দিল। আপনি বসুন ভাবি। লতিফ ভাইয়ের পাশে বসুন আপনি। জয়। জয় বারান্দায়। সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখলো যতদূর দেখা যায়। দেখতে ভালো লাগলো। তবুও দুটো বাজে গালি দিল মনে মনে। হাসপাতালে কেউ এভাবে পটের বেবি সেজে আসে? যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল কোমরটা ন্যাকামিতে বেশিই দুলছিল। জয়ের ইচ্ছে করলো ধপ করে একটা কোমরের ওপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে। আবার ভালোও লাগছিল দেখতে। লতিফ ঘুমাচ্ছে। তার এক পায়ে রড রিং গেঁথে দেওয়া হয়েছে। অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি। হাঁটু অবধি ব্যান্ডেজ। জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল। ডান পায়ের রিংটা গেঁথে আছে যেখানে, দেখলেও কেমন গা শিরশির করছে ওঠার মতো। এক পা ফুলে 4 পায়ের সমান হয়ে উঠেছে। অবচেতন হয়ে পড়ে আছে লতিফ। জয় জানে ডান পায়ে যখন সে প্রথম আঘাতটা করে 10 মিলির মোটা রড আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল। হাঁটুর নিচে ফ্রেমারের হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা ভেতরের মাংসপেশির ভেতরে। তাই হয়েছে। এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না। পরের আঘাতটা করার সময় দয়া করেছে জয়। হামজা লতিফের ছোট্ট মেয়েটাকে কোলের ওপরে বসিয়ে আদর করছিল। হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটি খুব খুশি। হামজা আসমাকে সান্ত্বনা দিল, ভাবি আপনি কাঁদবেন না। যারা লতিফ ভাইয়ের এই হাল করেছে প্রত্যেককে তাদের ন্যায্য শাস্তি পাবে। আসমা কেঁদে ফেলল। কে করছে এই কাজ বলেন তো? এইবারও কি? এবারও মাঝার। আগেরবার গুলি করেছে, এবার পায়ে রডের আঘাত। কেন করছে জানেন? যাতে লতিফ ভাই আর আমাদের কাজে না লাগতে পারে। আচ্ছা ভাবি, পুলিশ আসলে আপনি কি মাঝারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন? মহিলার চোখে মুখে দ্বিধা। মহিলাকে চুপ থাকতে দেখে মাঝার হতাশ হয়। তাহলে আর কি, এভাবে আমার লোকগুলো আহত হতে থাকবে ওদের হাতে, যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না। মহিলার ওপর হামজা চাল খাটালো। মহিলা বলল, আমি দেব বয়ান। আপনার কথা চিন্তা করতেছি না। আমার স্বামীরা ওই হারামজাদা 2বার এমনভাবে জখম করছে, তারা পুলিশে কেন? আমি তারা ফাঁসিতে ঝোলাবো। দুই ভাই প্রসন্ন হাসল। জয়ের তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে। এখানে মূলত তাকেই ফাঁসিতে ঝোলানোর কথা চলছে। মহিলা জানলে তার সামনে বলতো না এভাবে। হামজা বলল, এমনও হতে পারে দেখবেন মাঝার আসবে দেখতে লতিফ ভাইকে। ও কিন্তু স্বীকার করবে না কাজটা ও করেছে। নিশ্চিত দোষ দেবে আমার ওপর অথবা জয়ের। আমার কথাটা মিলিয়ে নিয়েন। অপারেশনের বিল মেটানো হয়নি। হামজা কল করে দেওয়ার পর বকেয়াতে অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। আসমার সামনে হামজা কয়েকটা বড় বড় বান্ডেল তুলে দিল হাসপাতালের কর্তৃপক্ষের হাতে। কমপক্ষে ওখানে লাখ 5 টাকা তো হবেই, অথবা হতে পারে তারও বেশি। আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবি পরিহিত টকবগে পুরুষটির কর্তব্যপরায়ণের শক্ত দেহের প্রাণে। চলে আসার সময় মেয়েটার কপালে গাঢ় একটা চুমু খেয়ে আসমার হাতে 1010 টাকা ধরিয়ে দিল হামজা। প্রয়োজনীয় ওষুধপত্র, অন্যান্য দরকারে খরচ বাবদে। তাছাড়া সকালে তো আবার আসছে সে। হামজা সর্দার পরিবারের কাছে অনেক আগে শিখেছিল
বিশ্বাসঘাতকেরা এই জগতে সবচেয়ে নৃশংস শাস্তির দাবিদার। এদের ওপর দয়া করা এক প্রকার পাপ। প্রাণের হত্যায় যতটা লোকসান আছে, তার চেয়েও কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসঘাতকতার হত্যা। প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয়, বিশ্বাস হত্যাকারীর শাস্তি আরো শোচনীয় হওয়া উচিত, যেটা জয় করেছে। লতিফ মরলে মুক্তি পেয়ে যেত, অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণে মরবে। এটাই ওর শাস্তি। সাথে হামজার কার্য হাসিল। গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে। হামজা জিজ্ঞেস করলো, তুই বাড়ি ফিরবি কখন? ভালো লাগতেছে না, তুমি যাও, আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট, সাদা লুঙ্গি পরনে। হামজার শরীরের চাদরটা খুলে ছুঁড়ে মারল জয়ের শরীরে। এটা পেঁচিয়ে নে, ঠান্ডা লাগলে গালে মুখে থাবড়াবো ধরে। জয় চুপচাপ চাদর গায়ে জড়ালো। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে। কিছু টাকা দাও, পকেট খালি আমার। হামজা পকেট থেকে মানিব্যাগটা বের করে জয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, হোটেলে যাচ্ছিস? থামাচ্ছি না, তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর। তোর বউয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে তোর কুকীর্তির জন্য। কুকীর্তির জন্য। ঠিক আছে, তোমরা আবার ভুল শুনো না, বুঝছো? কবির কথাটা বুঝে ফুইক করে হেসে উঠে জয়কে খোঁচাই, বিছানায় একা যায়েন ভাই, এখন কিন্তু ভাবি আছে আমাগো। অথচ জয় নিশ্চুপ, স্থির চোখে বিদায় জানায় হামজাকে। আজ তার রসিকতার ছুটি। গাড়ি যখন আড়াল হলো, তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে। সে কোথাও যাবে বলে মনে হলো না। কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটার জ্বালালো। কবির চেয়ে দেখে তা। জয় সচরাচর সিগারেটে টানে না। তার সিগারেট টান দেওয়ারও কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে, অথবা মনে অশান্ত, অথবা দুষ্টু সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেটে ঠোঁট লাগাতে দেখা যায় তাকে। উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয়। কবির জিজ্ঞেস করল, ভাই, আজকে মেয়েটার সাথে যা করলেন তা কি ঠিক? ডট 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 ডট। জয় রক্তখেকো পশুর মতো দাঁতে দাঁত খিচে ওঠে। চুপ, একদম চুপ। ওই বিষয়ে কোনো কথা কইবি না। তোর খুব মায়া হইতাছে ওই শালির জন্য, হ্যাঁ? তোরও হাল ওর মতো করি, তারপর দুজনে একসাথে গলাগলি ধরে কাঁদবি। কবির বুঝলো না জয়ের কি হয়েছে। চুপচাপ সাথে চলল। সঙ্গ ছাড়া যাবে না। জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে। শো শো করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিয়ে। কবির দাঁড়িয়ে আছে পাশে। জয় বিরক্ত হলো। আমার সাথে কি তোর? যা বাড়ি যা। ক্লাব ঘরে তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা। আমার সাথে থাকার কিছু নাই। কবির কোনো জবাব দেয় না। চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ, জয় হোটেলে যাবে না। কিন্তু কেন? হোটেলটা পলাশের, তাই? এরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশ চরম বেহায়া। হাজার হলেও আবার জয়কে ডাকবে। জয়কে ছাড়া তার আসর জমে না। জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে। ব্রিজের নিচে ছোট ছোট খুপড়িগুলোতে হলদে লাইট জ্বলছে। অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকার দৃশ্যটুকু। হিংসায় রক্ত টকবগিয়ে ওঠে ওর। ও শেষ কবে জাভেদ আমিরের কোলেও চড়েছিল, তখন এতটাই ছোট ছিল যে সেসব উপভোগ করার মতো মানসিক বিকাশও হয়নি। অন্তুর সাথে ওর বাপের যা ভাব, সব ন্যাকামি যত সব, কি থেকে কি হয়ে গেল। শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোরে এক একটারে কেটে টুকরো টুকরো করতে। ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে। তরুর সামনে গিয়ে দাঁড়ানোটা অস্বস্তিকর হবে, এটাই মূল কারণ রাতটা বাড়ি না ফেরার। যত রাতেই ফিরুক, দেখা যাবে মেয়েটা সোফার ওপরে বসে ঝিমাচ্ছে। রাতের খাবারটা খায়নি, জয়ের সাথে খাবে বলে। জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও ঘরে গিয়ে শয়নি। জিজ্ঞেস করবে, কোথা থেকে আসছেন? এত রাত করে ফিরতে হবে কেন? কোথায় গিয়েছিলেন এতক্ষণ? জয় তরুকে মিথ্যা বলতে পারে না, কোনোদিন বলেনি। মেয়েটার কাছে জয় খুব যত্নের। ওর সাথে জয় কোনোদিন বিরূপ হয়নি। আজ সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতীক্ষিণীর মন ভেঙে গুঁড়ো করতে তার ভালো লাগবে না। মেয়েটা ওর একাকিত্ব সইছে, কিন্তু নিজে না। অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না। জয় হেঁটে ব্রিজের নিচের খুপড়িগুলোর দিকে এগোয়। এখন ওই খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে। ওদের ঘুম কামাই করিয়ে আবল তাবল কথা বলবে রাতভর। কারো বাড়িতে ছোট্ট পিকনিকের আয়োজনও করতে পারে। কবিরকে বলবে, এই জিনিস কিনে আন। মাটির চুলোর পাশে বসে নিজেই রাঁধবে। শেষ রাতে সবাইকে নিয়ে খাবে। সারা রাত গলা ভেঙে গান গাইবে। ফজরের আজানের সময় বাড়ি ফিরবে। লোকগুলোও সায় দেয়।
বরং চরম খুশি হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে। এসব ভেবে কবির বিরক্তিতে মাথা ঝাড়া দেয়। হতাশ শ্বাস ফেলে জয়ের পিছনে যায়। পিছু সে ছাড়তে পারবে না। কেন পারবে না জানে না, শুধু জানে জয়ের পিছনে যেতে হবে তাকে, সাথে থাকতে হবে। আচ্ছা, এবার দৃশ্যপট অন্তুর বাড়ির দিকে গেল, বুঝছো? রাত 12টা পার। কুয়াশায় বারান্দার গ্রিল অবধি দেখা যায় না। অন্তু বসে থাকে বারান্দার মেঝের ওপর, ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে। সারা রাত হু হু করে উত্তরে হাওয়া নাকে মুখে ঢুকেছে, ঠান্ডার চোটে পিঠ বেঁকে এসেছে। সেসব কিছুই গায়ে লাগেনি অন্তুর। সন্ধ্যা রাত্রে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন। একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল। বেরিয়ে যাওয়ার সময় হামজা বলে গিয়েছিল, এখানে থেকে পরীক্ষাটা শেষ করো। আমি জানি তুমি আজ যেতে চাইবে না, যেতেও বলছিও না আপাতত। তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়িতে থাকে না, রেওয়াজ নেই। পরীক্ষা শেষ হওয়া অবধি থেকো এবং নিজেকে শান্ত করো। লোকে যাই জানো, তুমি জানো কিছুই হয়নি। সো ডোন্ট বি আপসেট। লোকটা দেখতে অতিকায় শুদ্ধ বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। এই ছদ্মরূপ তার আসল প্রকৃতিকে আড়াল করছে। তবে আসল হামজাটা কে, কি, কেমন? আজ অন্তুর এই মরণক্ষণে আমজাদ সাহেব এলেন না অন্তুর কাছে, আসতে নেই। রাবেয়া এসে পাশে বসলেন। অন্তু একটুও তাড়াহুড়ো করল না চোখের পানি মুছতে। অন্ধকারে দেখা যাচ্ছে না তা, কিন্তু কথা বলতে তার ভয়। কণ্ঠস্বর ও নাক আটকে আছে। আম্মুর সামনে কাঁদতে নেই। ঘরে যা অন্তু। অন্তু আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের ওপর। মাথাটা মায়ের কোলে রেখে বলল, আজ তোমার বোঝা হালকা হলো আম্মা। তোমার অন্তু বিয়ে করবে না, করবে না, দেখো হয়ে গেছে। চুলে হাত বোলালেন রাবেয়া। চুপ কর অন্তু, ওঠ, ঘরে চল। জ্বর বাঁধাবি? আম্মা, কাঁদছ কেন? কাদার মতো তো কথা বললাম না। কাঁদছি না, ওঠ তো অন্তু, থাপ্পড় মারবো কিন্তু একটা। এখানে ঠান্ডা। তাতে কি, ভালোই লাগতেছে। তুমি ঘরে যাও। তুমি বুঝবা না ঠান্ডা হাওয়ায় বসে থাকার আরাম। যাও যাও, আব্বু একা। মরে যাইতে চাস? তাহলে আমারে আগে মার। কণ্ঠটা আবার ভেঙে এলো রাবেয়ার। আমি তো তোরে জন্ম দিয়ে পাপ করছি রে মা। তোরে জন্ম না দিলে এই দিন তো তোর জীবনে আসতো না। আমার গর্ভের দোষ। ওঠ অন্তু, ওঠ। কার কি হচ্ছে জানি না, আমার কিন্তু সহ্য হইতেছে না, শোন। ওঠ। তো উঠে বসে। ধুরু, ভাবলাম একটু শীতবিলাস করব, এখানে ইমোশনাল সিন চলতেছে। ওঠো, চলো, শুয়ে পড়ি। অন্তু মুখ চোখ ধুয়ে এলো। পানি বরফের মতো ঠান্ডা। এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে হু হু করে কেঁপে বলল, ওরে ঠান্ডা রে, আম্মা লাইটটা বন্ধ করে দিয়ে যাও তো। যেই শীত, বাপরে বাপ। রাবেয়া অন্তুকে কেমন করে যেন তাকিয়ে দেখলেন। অন্তু ঠিক ছোটবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প একটু মুখ বের করে ঠকঠক করে গা কাঁপাচ্ছে। যন্ত্রণা লুকানোর ব্যর্থ চেষ্টা। রাবেয়া চলে গেলে অন্তু স্থির হয়ে গেল। কতক্ষণ অন্ধকারে চাঁদের দিকে চেয়ে রইল। এই শীতের রাতে বুকে জ্বালা আগুনের সাহস খুব বেশি। এত ঠান্ডা, এত কুয়াশা, তবুও বুকের উত্তাপ গম গম করছে। অন্তু উঠে গিয়ে বারান্দার দেওয়ালে হেলান দিয়ে বসে। নিশ্চুপ এক মাঝরাত। ঝুপঝুপ করে বৃষ্টির পানির মতো দুই কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না জমে বুকটা কাঁপছে। অন্তু মাথাটা দেওয়ালে ঠেকিয়ে বাইরে অন্ধকারে কুয়াশার দিকে তাকিয়ে রইল নিথর চোখে। তার জীবন, সম্মান, স্বপ্ন, আব্বুর মান মর্যাদা সব শেষ। শেষটা সে করেছে। কেন সে গিয়েছিল সেই দিন জয় আমিরের সঙ্গে বেয়াদবি করতে গিয়েছিল? এত বোকা হলে চলে? তা কিছুই রইল না। না, নিজেকে ক্ষমা করা যাচ্ছে না। অন্তু আস্তে করে হাতের তর্জনী আঙুলটা তুলে বুকের মাঝখানে চেপে ধরল। সেখানে ভেঙে চুরে আসছে। শীত বাড়ছে। পা দুটো ঠান্ডায় অবশ হয়ে আসছে। অন্তু একটা খেলা খেলার চেষ্টা করলো। এই শরীরের যন্ত্রণা, এটা কি বুকের ব্যথার চেয়েও বেশি তীব্র নাকি কম? জিতল বুকের ব্যথা। শরীরের ব্যথা অনুভব হচ্ছে না। সে অনড় বসে রইল মাথা ঠেকিয়ে। ফজরের আজান হলো। উঠল না নামাজ পড়তে। বসে রইল ওইভাবেই। রাত 2টোর দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব। তিনি আজ লুকিয়ে দেখতে আসছেন। আচ্ছা, এখানে তোমরাও একটু কি বুঝতে পারছো নাকি বুঝলাম না। ফজরের আজান হলো, তারপরে আবার বলছে যে রাত 2টোর দিকে। রাত 2টোর দিকে হয় কি করে? এটা কিন্তু উপন্যাসে লেখা আছে। তোমরা আবার মনে করো না যে আমি তোমাদেরকে মন গড়া ভাবে শোনাচ্ছি। যাই হোক, রাত 2টোর দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব।
তিনি আজ লুকিয়ে দেখতে এসেছিলেন। অন্তু ঘুমালে দেখে চলে যাবেন, কিন্তু অন্তুকে ওভাবে ঠান্ডার মাঝে বারান্দার মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে। অন্তু ঘাড় ঘুরিয়ে তাকালো না, ওভাবেই বলল, ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। তোর লাগছে না? বুঝতে পারছি না, তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও। কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞেস করেন, আমার বাপ হওয়ার চেষ্টা করিস না অন্তু। তা করব? আমার সাধ্যি। বাপ তো তুমি আব্বু, স্বার্থপর বাপ। বাপ হিসেবে তুমি ঠিকই আছো। আমি তোমার বাপ হলে এমন করতাম না, ভুলভাল কিছু করতাম। তুমি ঠিক কাজ করছো। আমজাদ সাহেব কি অদ্ভুত এক হাসি যে দিলেন। হেসে বললেন, কি করতি তুই বল? মেরে ফেলতাম। তাই তো করেছি। বাঁচিয়ে রেখেছি। মানে এই বাঁচিয়ে রেখেছি এই কথাটা কিন্তু জিজ্ঞাসা আকারে করলো। বাঁচিয়ে রেখেছি? অন্তু এবার তাকায় আব্বুর দিকে। আমজাদ সাহেব থমকে গেলেন, চোখ দুটো কালিতে ঢাকা। ত্বক তীব্র ঠান্ডায় বিদীর্ণ হয়ে সাদা রক্তশূন্য হয়ে উঠেছে। চোখ দুটো ফোলা, চোয়ালের ওপর শুকনো জলরাশির ধারা। বুকের ভেতরটা কেমন করে উঠল। এত কঠোর মৃত্যু বাপ হয়ে দিলে মেয়েকে। আব্বু, তোমার একটুও দয়া হলো না আমার ওপর? এই যে অন্তু আবারও ঝরঝর করে কেঁদে ফেলল। তার একমাত্র দুর্বল জায়গা। অন্তু একটা আবদার করে, আব্বু। হুম, চলো আমরা কোথাও চলে যাই আব্বু। এখনো আকাশ ফর্সা হয়নি ভালো মতো। চলো আমরা দূরে কোথাও চলে যাই। যাবে আব্বু? না অন্তু, আজ আমার খুশির দিন। আজ যা করেছি এরপর আর কোনোদিন খারাপ থাকবো না আমি। আমি এক কন্যাদায়গ্রস্ত বাপ ছিলাম, আজ সেই বোঝা ঝেড়ে ফেলেছি। বিয়ের বয়সী মেয়েকে আজ বিয়ে দিয়ে উঠেছি। আজ ঋণমুক্ত দায়মুক্ত আজ থেকে আমি। চলে যাব কেন? আমজাদ সাহেবের মেহেদি রঙা দাড়ি বেয়ে এক ফোঁটা পানি বড় নিষ্ঠুরভাবে বয়ে গেল। অন্তু খিচে চোখ দুটো বুজে ফেলে। বাপের চোখের পানি সন্তানদের দেখতে নেই। অন্তুর চোখের উচিত এই মুহূর্তে নিজে থেকে নিজেদেরকে অন্ধ ঘোষণা করা। অন্তু আলতো করে মাথা ঠেকালো আব্বুর কাঁধে। তোমাকে অভিনন্দন আব্বু, তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে। তোমার আর চিন্তা নেই। আমজাদ সাহেব নিজের শরীরের চাদরটা খুলে অন্তুর পা দুটো গুটিয়ে চাদরটা জড়িয়ে দিতে হাত গুটিয়ে আবার অচমকা অন্তুর পায়ে হাত ছোঁয়ালেন। আমাকে ক্ষমা করতে পারবি মা? মা রে, ও মা। অন্তু ছিটকে উঠল, দুহাত দিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে আকুতি করে উঠল, আব্বু প্লিজ না, তো বড় পাপি করো না আমায়। আব্বু দয়া করো। ও মা, মা। আমজাদ সাহেব কেমন করে ডেকে উঠলেন। অন্তুর হাত পা অনড় হয়ে উঠল। আমজাদ সাহেব অন্তুর হাত দুটো মুঠো করে ধরে বললেন, মা, তুই আমার মা। আজ তোর ছেলেকে ক্ষমা কর মা। আজ তোর সাথে এই অধম বাপ যা করছে, তুই আমায় বাঁধিস না মা। অন্তু। অন্তু আর নিজেকে সামলাই কি করে। আব্বুর হাতের মুঠোর ওপর কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। পাগল হলে? আব্বু, এমন করছো কেন? বাঁচতে দেবে না আমায়? তুমি এমন করলে আমি কিন্তু কিছু করে ফেলবো আব্বু। একদম আমাকে ভেঙে ফেলার চেষ্টা করবে না, খবরদার। ফসফস করে কয়েকটা নিঃশ্বাস ফেললেন আমজাদ সাহেব। বুকের ওঠা নামা বাড়ল। অন্তু আটকে উঠল। কি হয়েছে আব্বু? প্রেশারের ওষুধ খাওনি? আমজাদ সাহেব অস্থিরভাবে জোরে জোরে শ্বাস ফেলে বললেন, আমার কিচ্ছু হয়নি। মার খাবি এবার আমার হাতে কিন্তু। চাদর গায়ে জড়িয়ে বস। আব্বু ওঠো, চলো ঘরে যাই, এখানে ঠান্ডা। ওঠো তো, তাড়াতাড়ি ওঠো। আমজাদ সাহেব আবদার করার মতো করে বললেন, এত ব্যস্ত হোস না অন্তু, বস, দুটো কথা বলি। আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু। অন্তু, শোন, শান্ত হ, আমার কিচ্ছু হয়নি। অন্তু গলা উঁচিয়ে রাবেয়া বেগমকে ও অন্তিককে ডাকে। আমজাদ সাহেব তখনও আস্তে করে বলেন, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অন্তু ডুকরে ওঠে। অমন কেন করছো আব্বু? ওভাবে কেন বলছো? কি সব বলছো তুমি? আব্বু, তুমি এমন করলে কিন্তু। অন্তিক এলো। রাবেয়া দৌড়ে এলেন। আমজাদ সাহেব এবার বললেন, অন্তু, তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক, একটু সময় দে আমায়। এত অস্থির হোস না। আমি কিছুক্ষণ বসি তোর কাছে, কথা বলি কিছু সময় তোর সাথে বসে। আচ্ছা, এবার দৃশ্যটা আবার আসলো হামজাদের বাড়িতে, মানে পটোয়ারি বাড়িতে। ভোর রাতে কলিং বেল বাজছে পটোয়ারি বাড়ির দোতলায়। বেলায়ে মেহরবানি দরওয়াজা খুলিয়ে। টিং টুং টুং টাং।
তরু চট করে চোখ খুলে উঠে দরজা খুলে দেয়। জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে। তরু ভুঁড়ি কুঁচকায়। এটা এখন তার উপর ছুঁড়ে মারার কথা, অথচ জয় তাকাচ্ছেও না। তরু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? এই শেষ রাতে মানুষের বাড়ি ফেরার সময়? জয় নিগারু চোখে তাকায় মেয়েটার দিকে। তরু আবার জিজ্ঞেস করে, এত দেরি কেন? জয় চোখ সরায় তরুর চোখ থেকে। খেয়েছিস রাতে? খেয়েছি। জয় হাসে। এত খাস তবুও মিথ্যে বলতে শিখিস না? খেলে মিথ্যা বলা শেখা যায়? জয় হাসে। আস্তে করে তরু বলল, আপনি খাবেন না? জয় বলল, না, খেয়ে এসেছি। কেবল নিশ্চুপ মাথা নেড়ে সম্মতি দেয়। জয় ভয় পায় তরুর অভিমানকে, ভয় পায় সেই মেয়ের চোখের কাতরতাকে। এই নিঃস্ব জীবনে একমাত্র যত্নকারী, আগলে রাখার মানুষ তরু জয়ের। সেই মেয়েকে দুঃখ দিতে জয়ের মতো পাষণ্ডের কলিজা কাঁপে খুব। খেতে বসে তরু আবার জিজ্ঞেস করে, কোথায় ছিলেন? এত দেরি তো করেন না ফিরতে? জয় হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়ায়। জগ উঠিয়ে নিতে নিতে ফিসফিস করে বলে, তোকে খুন করে এসেছি আজ। তরু আঁতকে ওঠে অজান্তে। জয় মিথ্যে বলে না, হাসতে হাসতে কঠিন সত্য বলে। তবুও হাসে। আপনার হাতে আমার খুন মঞ্জুর। জয় মাথা নাড়ে। হুম, যে উপায়ে আজ তোরে খুন করে আসলাম তুই সইতে পারবি না। তরু কথা বলে না, চেয়ে থাকে জয়ের দিকে। জয় ঘুরে ওপারে গিয়ে টেবিলে বসে খাবারে হাত রেখে বলে, বুঝলি তরু, তোরে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন হইলেও হতো, আমি তোরে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে একটা জীবন পাড়ি দিতাম। তরু ছটফটিয়ে ওঠে। এসব কথা কেন উঠছে? ওঠার কথা বলেই উঠতেছে। আমি কি কোনোদিন চেয়েছি ওভাবে? আপনি পারেননি, আমিও তো আর বলিনি। এভাবে তো চলছে বেশ। আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথে ভালোবাসি। আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না। এবার আবার জিজ্ঞেস করবেন না যেন কেন আপনাকে ভালোবাসি। আমি কিন্তু বলবো না। জয় হাসে। আমি জিজ্ঞেস করলেই তুই বলবি। জিজ্ঞেস করবেন আপনি? করব। বল, কেন ভালোবাসিস আমায়? তরু মসৃণ হাসে। ৩ বোনের পর যখন আমি মায়ের গর্ভে আসি, তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে। হলাম আমি। বাপ আমায় মানল না। মায়ের পক্ষে সম্ভব হলো না আমাকে মানুষ করা। চলে এলাম খালার কাছে। ৪ বেলা খেটেছি, ২ বেলা খেয়ে আশ্রিতার জীবনে মানুষ হয়েছি। হামজা ভাই পড়ালেন টুকটাক। তুলি আপার কাছে শুয়ে থেকেছি। আমারও শখ থাকতে পারে, এ কথা কারো স্মরণে আসেনি। তবে একটা নোংরা মানুষের কাছে আমি দুটো চুলের ক্লিপ, একজোড়া হাতের চুড়ি, চোখের কাজলের স্টিক, চুলে গোজার ফুলের খোপা, ভারত থেকে আনা শাল চাদরখানা, নবীন বরণের শাড়ি, রাস্তার মোড়ের মামার দোকানের ঝালমুড়ি, বাড়ির সামনে দিয়ে চলে যাওয়া চালতার আচার পেয়ে এসেছি কাল ধরে তার হাত থেকে। আমি যখন ছোট্ট ছিলাম, এই বাড়িতে এক টেরা ছেলের বাস ছিল, যার কাজের ঠিক নেই, কথায় রস নেই। লোকে বলে নিকৃষ্ট লোক সে। সেও বলে আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজের যত্ন দিয়ে। অথচ আমি ছোট্ট ছিলাম, যত্ন করা বুঝতাম না। তুলি আপা একবার চুল ধরে মারতে এলো। সে গিয়ে তুলি আপাকে ধাক্কা দিয়ে ফেলে বলল, ছোট মানুষ, ওকে মারবি না আর, নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতাল করব। এবার বলুন, আমি তাকে যত্নে ভালোবেসেছি নাকি ভালোবাসতে বাধ্য করেছে? তরুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার। জয়টা দেখে হাসল। আজ সে এক মহাপাপ করে এসেছে। তার খুব আনন্দ লাগছে। কিসের যেন বিষাদ আনন্দ আন্দোলনে নেমেছে জয়ের বুকে। ধীরে ধীরে তা সংক্রমক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে ভেতরে। জয় জিজ্ঞেস করল, আর কোনো কারণ নেই? তরু চোখ মুছে হাসে। আছে তো। মেয়ে মানুষ রহস্যমণ্ডিত। জানেন না তারা কি থেকে কিসে আটকে যায়? কেউ কেউ পুরুষের গোপন নিঃসঙ্গতায় আটকে যায়। বাপ মা বিহীন বেপরোয়া জীবনে আটকে যায়। যদিও তার পাপগুলোকে ক্ষমা করে নয়। আপনি পাপী, জঘন্য পাপী। আর আমি সেই পাপীর নির্লজ্জ প্রেম পিয়াসী। সাহিত্যিক কথাবার্তা না। দুইজন হো হো করে হেসে ফেলে। তরুর চোখে পানি। জয়ের চোখ জ্বলছে। লাল হয়ে উঠেছে চোখ দুটো। কিন্তু জয় কাঁদতে পারে না, কারণ সে কাঁদতে শেখেনি। কাদা ব্যাপারটা কেমন হয় সে জানে না। অনেকক্ষণ দুজন হাসলো মাথা নিচু করে। জয় যখন খাওয়া শেষ করে ঘরে যায়, তখন ফজরের নামাজ শেষ হয়েছে মসজিদগুলোতে। সে গিটারটা নিয়ে বারান্দায় বসে। কুয়াশা যেন মোটা চাদরের মতো প্রকৃতিতে বিছিয়ে আছে।
তরু ঘরে গিয়ে শুয়ে পড়ে আস্তে করে কোয়েলের পাশে। তার ওপাশে তুলি ঘুমাচ্ছে। টুংটাং গিটারের শব্দ ভেসে আসছে জয়ের ভাঙা গলার আওয়াজ। আমি বা কে, আমার মনটাকে আজও পারলাম না আমার মন রে চিনিতে। ও পাগল মন রে, মন কেন এত কথা বলে? আমি যত চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়ায় দৌড়াতে। ও পাগল মন রে, মন কেন এত কথা বলে? আচ্ছা, জয় এই গানটা গাইলো। জয়ের মতো করে আমি গাওয়ার চেষ্টা করলাম, যদিও আমি পারিনি। গল্প শেষে আমি একটা কথা বলতে চাই। আজকে তরুর জন্য আমার অনেক খারাপ লাগলো। মেয়েটা না বাবা-মার ভালোবাসা পাইছে, না একজনকে ভালোবেসে তাকে পাইলো। আজকে জয় অন্তুর জন্য খুব মন খারাপ করলো। খুবই খারাপ লাগলো এই পার্টটাতে জয় এবং অন্তুর এই মন মানসিকতা দেখে। যাই হোক, তোমরা তোমাদের মতামত জানায়ও কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।